ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্ট টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো আদালতের বাইরে গিয়ে বাণিজ্য বিরোধ নিষ্পত্তির পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশে দেশি বিনিয়োগকারীরা যেমন বিনিয়োগ করেন, পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও বিনিয়োগ করে থাকেন। যৌথ বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের মধ্যে এরকম একটি সমঝোতা হয়ে থাকে সবসময়ই, যে তাদের মধ্যে যদি কোনো ধরনের বিরোধ দেখা দেয় তাহলে সেই বিরোধ তারা কিভাবে নিষ্পত্তি করবেন। তাদের ওই চুক্তির মধ্যেই পরিষ্কার করে উল্লেখ করা থাকে যে তারা এটি আদালতে করবেন নাকি আদালতের বাইরে গিয়ে করবেন। কোনো কোনো ক্ষেত্রে কোন আদালতে করবেন সেটিও তারা উল্লেখ করে থাকেন। বাংলাদেশের ক্ষেত্রেও তেমন। বাংলাদেশে কিন্তু এই আদালতের বাইরের যে বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া সেটি আদালতের মতোই ধীর। এটি নিয়েই আজ টিভিএস এর লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএস এর সিনিয়র রিপোর্টার রেজাউল করিম। আমরা তার কাছ থেকেই শুনবো যে কি প্রক্রিয়ায় বাংলাদেশে আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তির আবেদন করা হয় এবং সেখানে আবেদন নিষ্পত্তিতে কেমন সময় লাগে বা এখন কি প্রক্রিয়াগুলো এখানে চলছে ইত্যাদি নিয়ে। জনাব রেজাউল করিম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি আপনি বলছেন যে বাণিজ্য বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আদালতের বাইরে গিয়ে আরবিট্রেশন প্রক্রিয়ায় যে বিরোধ নিষ্পত্তির চেষ্টাগুলো করা হয় সেটিও খুব যে নির্দিষ্ট সময়ে হচ্ছে সেরকম না, বরং এখানেও এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। কেন এমন পরিস্থিতি হয়েছে? আমরা এই আলাপে যাওয়ার আগে একটু ব্যাকগ্রাউন্ড আলাপ করতে পারি। সেটা হলো আপনার ইন্টারন্যাশনাল কমার্সের ক্ষেত্রে আরবিট্রেশনটা বেশ একটা গ্রহণযোগ্য একটা ওয়ে, যদি তাদের মধ্যে কোনো কন্ট্রাক্টের মধ্যে ডিসপিউট তৈরি হয়। এটা আপনি যুক্তরাষ্ট্র বলেন, যুক্তরাজ্য বলেন, ইভেন মালয়েশিয়া, সিঙ্গাপুর, সবগুলো দেশে এই আপনার আরবিট্রেশনের মাধ্যমে তাদের মধ্যে বিরোধ নিষ্পত্তির একটা ব্যবস্থা বেশ গতিশীল। এইগুলো দেশে যদি আপনি লক্ষ্য করেন, আপনি যেটা বলছিলেন যে কোনো পার্টি চুক্তি করার সময়, বিশেষ করে ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে, কমার্সের ক্ষেত্রে, তারা চুক্তির মধ্যে এটাও তুলে ধরে আমাদের মধ্যে কোনো বিরোধ দেখা দিলে আমরা এই বিরোধটা আরবিট্রেশনের মাধ্যমে নিষ্পত্তি করব। ওখানে স্পেসিফিক আপনার কোথায় নিষ্পত্তি করবে, কোন দেশে করবে সেটা উল্লেখ করতে পারে। সেটা বাংলাদেশ হতে পারে, ইউকে হতে পারে, যুক্তরাষ্ট্র হতে পারে। যে দেশগুলো আপনার নিউ ইয়র্ক কনভেনশন 1958 সাইন করেছে, এইগুলো দেশের মধ্যে যে কোনো একটা দেশে এই আরবিট্রেশন করা যেতে পারে। তো যেহেতু আরবিট্রেশনটা আপনার কোর্টের মতো কোনো বিষয় না যে কোর্টে আপনার আইনজীবী দিয়ে একটা বিরোধ একটা বিরোধ তৈরি হয়েছে, সে বিরোধ নিয়ে আরো বড় আকার বিরোধ হয়। এটা কোর্টে আমাদের প্রচলন, কোর্টে আমরা এরকমই দেখি। কিন্তু এটা না, এটা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হবে। যেখানে ওই আপনার যে দেশে এই আরবিট্রেশনটা হবে, ও দেশের আরবিট্রেশন ট্রাইব্যুনাল একটা বোর্ড গঠন করে দেয়। বোর্ডে ওই ট্রাইব্যুনালের চয়েস করে একজন ব্যক্তিকে, বা সেটি হতে পারে আপনার কোনো আরবিট্রেশন প্রতিষ্ঠান বা কোনো স্কিল্ড পার্সন, লয়ার বা কোনো বিজনেসম্যান, তাকে চিপ করে একটা বোর্ড গঠন করে দেবে। সেই বোর্ডে দুই পক্ষের দুইজন প্রতিনিধি থাকবে। তারা দ্রুত শুনানি করে তারা একটা অ্যাওয়ার্ড দেবে। ওখানে রায় বলে না, আচ্ছা, এটাকে বলে অ্যাওয়ার্ড বলে। একটা অ্যাওয়ার্ড ঘোষণা করবে। অ্যাওয়ার্ড ঘোষণা করলে এই বোর্ড ওই অ্যাওয়ার্ডের আদেশটা, অ্যাওয়ার্ডের ডিসপোজ আপের বিষয়টা এই ট্রাইব্যুনালে সাবমিট করবে। সাবমিট করলে আমরা বিদেশি ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে উভয় পক্ষে সন্তুষ্ট হয়। এই বোর্ডটা, আরবিট্রেশন বোর্ডটা এমনভাবে বিষয়টা নিষ্পত্তি করে কেন্দ্র অখুশি না হয়। এবং এখানে ফাইন্যান্সিয়াল কস্ট মামলার চেয়ে তুলনামূলক অনেক কম, সময় অনেক কম লাগে। আমরা দেখেছি ইংল্যান্ডের একটা বড় একটা কোম্পানির একটা মামলা মাত্র 37 দিনে একটা বড় ডিসপিউট তারা নিষ্পত্তি করছে। 37 দিনের মধ্যে তারা হিয়ারিং করছে বোধহয় 4 কি 5 কার্য দিবস। এবং তাদের কস্ট হয়েছে অলমোস্ট, আমি একটা রিপোর্ট দেখলাম, 6 কি 700 ইউরো। যেটা যদি ওই কোর্টে মামলা চললে ধরেন ওটা আরো 10,000 বা আরো মোর দেন। বা ওই আদালতে গেলে যে একজন আইনজীবীকে নিয়োগ করতে হয়, সেই আইনজীবীরও তো একটা ফি থাকে এবং সেটার পরিমাণ কেমন হবে ডিপেন্ড করে আইনজীবীর লেভেলের উপরে। ফিটা এখানেও দিতে হয়, বাট ওই ফিটা খুব লিমিটেড এবং যেহেতু কম সময়ের জন্য। এটাই এই যে দ্রুত নিষ্পত্তির যে বিষয়টা, এটাকেই বাংলাদেশের ইমপ্লিমেন্ট করার জন্য গভর্নমেন্ট উদ্যোগ নিয়েছে। 2001 সালে একটা আইনও করেছে, সালিসি আইন নামে একটা আইনও করেছে।
ওই আইনে বাণিজ্য বিরোধ নিষ্পত্তি বিষয়গুলো উঠে এসছে, এবং সেখানেও বলা আছে এরকম ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে বা লোকাল ট্রেডের ক্ষেত্রে তারা তাদের চুক্তির মধ্যে এরকম বিকল্প বিরোধ বা এই আরবিট্রেশনের বিষয়টা লিখতে পারবে। তো আমাদের দেশে যেটা হয়েছে, আমি একটা মামলার রেফারেন্স নিয়ে এসেছি নিউজের মধ্যে, সেটি 2015 সালে হংকংয়ের একটা কোম্পানি বাংলাদেশের একটা প্রতিষ্ঠানের সঙ্গে তাদের পুরাতন শিপ সেল করে। তাদের চুক্তির মধ্যে লেখা ছিল যে এখানে যদি কোনো বিরোধ হয় আমরা ইংল্যান্ডের আরবিট্রেশন ট্রাইব্যুনাল আমরা নিষ্পত্তি করবো। সে অনুযায়ী একটা বিরোধ হওয়ার পরে তার ইংল্যান্ডের আরবিট্রেশন ট্রাইব্যুনাল গেল, তাকে বোর্ড গঠন করে একটা রায় দিল, অ্যাওয়ার্ড দিল। অ্যাওয়ার্ড দেওয়ার পর ইংল্যান্ডের আরবিট্রেশন ট্রাইব্যুনাল বলল, আর এখানে আইন অনুযায়ী যারা নিউ ইয়র্ক কনভেনশন 1958 সাইন করেছে এবং আমাদের যে সালিসি আইন 2001 আছে, এখানে এই আইন অনুযায়ী যে দেশেই এটা সেটেল হোক বা যে, কিন্তু চুক্তি যে দেশে হবে, যে দেশের সঙ্গে হবে ওই দেশের ইমপ্লিমেন্ট হবে। তো শিপটা বাংলাদেশের কোম্পানি কিনেছিল, এখন ওই অ্যাওয়ার্ডটা বাংলাদেশের কোর্টে পাঠিয়েছে যে এটা আপনি এক্সিকিউট করেন। এই এক্সিকিউশনে হিয়ারিং করতে গিয়ে 6 বছর লাগিয়েছে ঢাকা জেলা আদালত। এর মধ্যে ওই সংশ্লিষ্ট আইনজীবী বলছেন এই 6 বছরের মধ্যে 4বার কি 5বার জেলা জজ চেঞ্জ হয়ে গেছে। আইনজীবী কয়েকবার চেঞ্জ করছে আর একটা কোম্পানি, এবং তারিখ পড়ছে অসংখ্যবার, মোর দেন আপনার 30 কার্যদিবস। মানে একটা নিষ্পত্তি হওয়া বিষয়কে বাস্তবায়ন করতে পরে 6 বছর লাগছে এটা হিয়ারিং শেষ করতে। শেষ করে 24 সালে রায় দেয় ঢাকা জেলা জজ। তাও রায়টা দেয় কি, যে ইউকের আরবিট্রেশন ট্রাইব্যুনাল যে অ্যাওয়ার্ড দিয়েছে, এরা বলছে এটা আমাদের জন্য বাধ্যমূলক না, এটা মানা, এটা আমরা আমাদের দেশের সঙ্গে, আমাদের চুক্তির সঙ্গে, আমাদের আইনের সঙ্গে জানি, এই বলে যে এখানে যে হংকং কোম্পানিটা আবেদন করছে খারিজ করে দিয়েছে। তো মানে আমি ঠিক জানি না, নিশ্চয়ই আদালত এটা ভালো করে জানেন এবং ওনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। মানে এই যে আপনি যেটা বললেন যে 6 বছর ধরে একটা মামলা চললো এবং 6 বছর পরে এসে বলা হচ্ছে যে এই মানে যুক্তরাজ্যের আদালতে আরবিট্রেশন বোর্ডে, হ্যাঁ, এটা এখানে বাস্তবায়নযোগ্য না বা আমাদের সাথে এটা বাস্তবায়ন করার বাধ্যবাধকতা নেই, এই কথাটা বলতে বা এই মানে সিদ্ধান্ত দিতে 6 বছর লাগা, এটা তো আসলেই বিস্ময়কর। এটা আমাদের বাস্তবতা, এটাই বাস্তবতা, যে জন্য আমাদের দৃষ্টিতে এই বিষয়গুলো উঠে আসছে। এরপরে ওই হংকংয়ের কোম্পানি হাইকোর্টের আবেদন করে, আবার সেই লিগেল প্রসেসে যেতে হলো। মামলার যে সিস্টেম, যে আমাদের জজ কোর্টে তারা আবেদন করলো, এক্সিট করলো না, আবার তার এগেনস্টে হাইকোর্টে আসতে হলো। হংকং হাইকোর্টে আসার পরে প্রায় 2 বছর পর গত মাসের রায়টা দিয়েছেন, এবং ওই রায়ে ঢাকা জেলা কোর্টের যে বিচারক রায় দিয়েছেন তাকে নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন এই রায়ের মধ্যে। বলা হচ্ছে যে বিচারক আসলে ইগনোরেন্ট অন দিস ল, অন দিস ইস্যু, এভাবে তাকে কটাক্ষ করা হয়েছে। এরপরে আবার বাংলাদেশি কোম্পানির সঙ্গে চুক্তি, এরা বলছে যেহেতু লিগেল প্রসেসে আমরা গেছি, ওরা গেছে, আমরা হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আবার আপিল করবো। মানে আপিলে সেটা নিষ্পত্তি হতে নিশ্চয়ই আরো কয়েক বছর লাগবে। এটা ঠিক না, আপনার কতদিন লাগবে, তখন আপিলের মামলাগুলো নিষ্পত্তি হয় বছরের হিসেব করে, যে বছরের আগে আপিল হয় ওই আপিলগুলো লিস্ট করে বছরের আপনার নিষ্পত্তি করে। এটা হলো একটা ঘটনা, যেটা আমাদের অভিজ্ঞতার অভাব, আমাদের জানার অভাব, আমাদের প্র্যাকটিসের অভাব। আরেকটা ইস্যুতে আসেন, যেমন বাংলাদেশে একটা বিখ্যাত বেভারেজ কোম্পানি, তারাও ইতালির একটা কোম্পানির সঙ্গে চুক্তি করে তাদের ওই আপনার কোমল পানীয় বোতলজাতকরণের যন্ত্র অংশ আমদানির জন্য ওদের মধ্যে একটা বিরোধ হয়, ওদের মধ্যে একটা ট্রিট ছিল, কিন্তু ওদেরটা ছিল যে বাংলাদেশে নিষ্পত্তি করবে। ওরা প্রাথমিকভাবে এই কোম্পানি, বাংলাদেশের কোম্পানিটা ওটা নিজেরা মিউচুয়াল করার জন্য আলাপ করার চেষ্টা করে, কিন্তু তারা পাতা দেয় নাই। এরপর সে হাইকোর্টে আবেদন করছে। হাইকোর্টে আসার পরে 8 বছর পর গত মাসে সেখানে আরবিট্রেশন নিয়োগ দিয়েছে হাইকোর্ট। এখন এখানে প্রশ্ন আসবে, তাহলে এই ডিলে কেন হচ্ছে? অবশ্যই এটা তো বড় ম্যাটার। ডিলেটা হচ্ছে একটা হলো, আমাদের তো জানেন আমাদের যে পরিমাণ পপুলেশন, ওই পরিমাণ কোর্ট একেবারেই কম। আমাদের ধরেন অলমোস্ট 20 crore পিপল পপুলেশন। আমাদের দেশে যত মামলা হয় সেই মামলার জন্য প্রয়োজনীয় আদালতের সংখ্যা খুবই কম। আর ধরেন বাইরের দেশে যে আরবিট্রেশনগুলো সেটেল হয় বাংলাদেশের সাথে, সেগুলো ঢাকা জেলা জজ কোর্টে আসে ইমপ্লিমেন্টেশনের জন্য। তো এখানে ঢাকা জেলা জজ কোর্ট পুরো ঢাকার সবগুলো থানার মামলার ক্রিমিনাল মামলাগুলো সেগুলো তার কোর্টে যায়। মার্ডার কেস, বড় ফাইন্যান্সিয়াল ইস্যু, সিভিল কেস, অনেক বড় মামলা তার কাছে যায়। তার পক্ষে তো এটা করা সম্ভব না। এটা একটা বিষয়। আবার হাইকোর্টে 2টে কোম্পানি সংক্রান্ত বেঞ্চ আছে যেগুলোতে আরবিট্রেশন ইস্যুগুলো সবসময় আসে।
দুইজন মাত্র বিচারক। এখানে কোম্পানির শেয়ার নিয়ে কোনো ডিসপিউট তৈরি হলে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু মানে মেরিন ল সংক্রান্ত যেগুলো আছে এগুলো আসে এখানে। আবার এই শেয়ার বাজারে বড় বড় ইস্যুগুলো এখানে আসে এক কোম্পানি কোর্টে। তো সেখানে দুইজন বিচারকদের আপনার এই যে এতগুলো কোম্পানি ইনভেস্টর বাংলাদেশে আছে তাদের মধ্যে যদি বিরোধ তৈরি হয়, তো এই আর্বিট্রেশন তার দুটো কোর্ট কেউ নিষ্পত্তি করবে? অনেক এটা issue তো আছে। মানে আপনার প্রচলিত যে সমস্ত মামলা আছে সেগুলোর ক্ষেত্রেও তো আমরা দেখি যে আমাদের আদালত এবং বিচারক উভয় সংকট আছে। রাইট। আপনার কাছে আমার শেষ কোশ্চেন, এই যে যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে বাণিজ্য বিরোধ নিষ্পত্তিতে দীর্ঘ সময় লাগছে, এটা আসলে বাণিজ্যে বা বিনিয়োগে কি ধরনের প্রভাব ফেলছে? 2019 সালে ওয়ার্ল্ড ব্যাংকের ইজ অফ ডুইং বিজনেস যে ইন্ডেক্সটা করেছে, ওখানে আপনার 190টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 168। এত নিচে ছিল আমাদের এই যে ইজ অফ ডুইং বিজনেস ক্ষেত্রে। ওইখানে যে ইস্যুগুলো আসছে যে ফরেন ইনভেস্টর বাংলাদেশে বিনিয়োগ করতে চায় না, তার মধ্যে একটা অন্যতম ইস্যু ছিল যে বাংলাদেশে ইনভেস্ট করার পর কোনো ডিসপিউট তৈরি হলো, সেই ডিসপিউট নিষ্পত্তি করতে দীর্ঘ সূত্রতা। এক সময় ইনভেস্টর আশায় ছেড়ে দেয় তার মানে বিনিয়োগ করে টাকা ফেরত পেতে। এই যে একটা বড় কারণ। তো এখন যদি আরবিট্রেশনের ক্ষেত্রে এরকম হয়, তাহলে তো আলটিমেটলি একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, যেটা আপনার ফরেন ইনভেস্টমেন্ট এফডিআই বলি আর যে কোনো ইন্টারন্যাশনাল ট্রেড, হ্যাঁ, ক্রস বর্ডার ট্রেড, এটা একটা ইম্প্যাক্ট পড়বে, পড়াই স্বাভাবিক। মানে স্বাভাবিক বলছেন, আপনি যেরকম একটা রেফারেন্স দিলেন, এর সাথে কি এরকম কোনো ঘটনা আপনার জানা আছে যে কোনো পার্টি তারা বাংলাদেশে বিনিয়োগ করতে এসেছিল কিন্তু এই ধরনের মামলার মধ্যে পড়ে বা তাদের বিরোধ নিষ্পত্তি না হওয়ার কারণে তারা বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে? এরকম কিছু কি আপনার? আমরা রিসেন্ট বলতে গত ফেব্রুয়ারি মাসে একটা নিউজ করেছি, জাপানের নিপ্পন এয়ার কন্ডিশন অল রয়ের একটা কোম্পানি, তারা কিন্তু বাংলাদেশকে বিশাল বিনিয়োগের প্ল্যান করেছিল। তারা বাংলাদেশে একজন পার্টনারকে নিয়ে তারা কোম্পানি খুলে কার্যক্রম শুরু করেছে। দেখা গেছে যে ওই যাকে পার্টনার নিয়েছে সে তাদের একটা হিউজ অ্যামাউন্ট আত্মসাৎ করছে। এখন বিদেশি যারা বড় কোম্পানিগুলো তো আসলে মোস্ট কমপ্লায়েন্স, তারা কোনো ফল্ট পাইলে তারা বিনিয়োগ করে সেখানে। এই যে শুরু তারা ধাক্কা খেয়েছে এবং তারা অলরেডি ফেরত চলে গেছে, আর ইনভেস্ট করবে না, তারা সিদ্ধান্ত নিয়েছে। ধন্যবাদ রেজাউল করিম ভাই আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা জনাব রেজাউল করিমের কাছ থেকে শুনছিলাম যে বাংলাদেশে বাণিজ্য বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আদালতে বা আদালতের বাইরের প্রক্রিয়াটি কী এবং সেখানে এখন পরিস্থিতি বা কী। সহজেই আসলে এই বিরোধ নিষ্পত্তি হচ্ছে না, বরং জটিলতা দিন দিন বাড়ছেও। কিন্তু বিনিয়োগ বা ব্যবসার স্বার্থে, বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্য এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করার ক্ষেত্রে বাংলাদেশকে এই কাজটি দ্রুততার সাথে করতে হবে। আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই প্রয়োজনীয় উদ্যোগগুলো নিবে। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, টিভিএস এর সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।